নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রেমাঙ্কুর আতর্থীর লেখা গরিব। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। লক্ষণ জাতে মুচি, কিন্তু সে জাত ব্যবসা করত না। 13-14 বছর বয়সে যখন তার বাপ মারা যায়, তখন সে পাঠশালে পড়ছিল। গাঁয়ের ভদ্রলোক মুরব্বীরা লক্ষণের বাপ মুকুন্দকে প্রায়ই বলতো, মুচির ছেলের আবার পাঠশালা কেন রে? জাত ব্যবসা শিখিয়ে নিজের কাজে লাগিয়ে দে। ছেলেকে পাঠশালে দেওয়ার জন্য মুকুন্দ গাঁয়ের লোকদের কাছে প্রায়ই খোঁচা খেত বলে তার মনের মধ্যে একটা জায়গা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। এইখানে আঘাত লাগলেই সে সংকুচিত হয়ে বলে ফেলত, এইবার এই কটা দিন গেলেই ছেলেকে কাজে লাগিয়ে দেব। মুচি হয়ে ছেলেকে লেখাপড়া শেখাবার এত আগ্রহ দেখে তার স্বজাতি ও গ্রামের অন্য লোকেরা বিরক্ত তো হতোই, বিস্মিতও বড় কম হতো না। মুচির ছেলে হলেও অতি শৈশব থেকেই পড়াশোনা করার দিকে লক্ষণের বিশেষ ঝোঁক ছিল। গাঁয়ের ছোট ছোট ছেলেরা যখন তল্পি বগলে নিয়ে পাঠশালার গল্প করতে করতে তাদের বাড়ির সামনে দিয়ে চলে যেত, তখন লক্ষণ তার মার কাছে গিয়ে আবদার ধরত, মা, আমায় পাঠশালে নিয়ে চল। বালকের আগ্রহ দেখে মুকুন্দ গ্রামের গুরুমশাই রঘুনাথ চাটুর্যের কাছে গিয়ে ধন্না দিয়ে পড়ল। তার ভয় ছিল যে গুরুমশাই হয়তো মুচির ছেলেকে তার পাঠশালে নেবেন না, কিন্তু তিনি আগ্রহের সঙ্গে তার ছেলেকে নিতে রাজি হওয়ায় একদিন মুকুন্দ শিশু লক্ষণের হাত ধরে পাঠশালায় দিয়ে এলো। রঘুনাথ চাটুর্যের তিনকুলে কেউ ছিল না। তার কয়েক ঘর প্রজা ছিল, তারাই দয়া করে যা দিত তাই দিয়ে তার গ্রাসাচ্ছাদন চলত। ছেলে পড়ানো রঘুনাথের এক বাতিক ছিল। কবে থেকে যে তিনি এই কাজ করছেন তার সাক্ষী দেবার লোক গ্রামের মধ্যে ছিল না বললেও চলে। এখনকার পিতামহ সম্প্রদায়ের অনেকেই তার ছাত্র। রঘুনাথ গ্রামের কারো সঙ্গে মিশতেন না। সকাল থেকে সন্ধ্যা অবধি ছেলে পড়িয়ে তারপর নিজে হাতে রেঁধে খেয়ে অনেক রাত্রি অবধি পড়াশুনো করে তিনি শুয়ে পড়তেন। বহুদিন থেকে এই নিয়মই চলে আসছে। গ্রামের মধ্যে বাস করেও তিনি গ্রাম ছাড়া গোছের লোক ছিলেন। লক্ষণ পাঠশালায় ভর্তি হওয়া মাত্র গ্রামের ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, বেনে, সোনার বেনে সকলের মুখেই এক কথা, বলো কি হে, মুচির ছেলে পাঠশালায়? গ্রামের কয়েক ঘর নমশূদ্র দুপুরুষ থেকে লেখাপড়া শিখে ভদ্রলোকের পৈঠায় উঠেছিল। তাদের মধ্যে কেউ কেউ মোটা মাইনে সরকারি চাকরি করে 2 পয়সার সংস্থানও করেছে। মুচির ছেলে পড়তে শুরু করেছে শুনে তারাও বিস্মিত হয়ে গেল। তাই তো, বলো কি হে? গ্রামের মুরব্বীরা রঘুনাথকে গিয়ে বললে, চাটুর্যে মশাই, এটা কি ভালো হলো? বামুন কায়েতে ছেলের সঙ্গে মুচির ছেলে একসঙ্গে বসে পড়বে। রঘুনাথ হেসে বললেন, তাতে দোষটা কি হয়েছে? রঘুনাথের উত্তর শুনে আশ্চর্য হয়ে তারা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল, যেন দোষটা অন্যের মুখের ওপর লেখা আছে। মুখ দেখাদেখির পালা সাঙ্গ হলে হরিহর ভট্টাচার্য এগিয়ে এসে বললে, তাহলে আমাদের ছেলেদের আর এখানে রাখা চলে না। হরিহরের কথা শুনে মুরব্বীদের মুখে একটা প্রসন্নতার হাসি ফুটে উঠল। ভাগ্যে হরিহর সঙ্গে এসেছিল। হরিহরের কথা শুনে রঘুনাথ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, সে তোমাদের অভিরুচি,
ছেলে পড়ানোর জন্য আমি কারো কাছ থেকে একটি কপর্দকও গ্রহণ করি না। মুকুন্দর ছেলের বুদ্ধি তোমাদের কারো ছেলের চেয়ে কম নয়, আর কমই হোক কি বেশি হোক, আমার কাছে সে যখন পড়তে এসেছে তখন আমি তাকে শিক্ষা দেবই। এতে যদি আমার এখানে ছেলে পাঠাতে কারো আপত্তি থাকে, সে যেন না পাঠায়। মুরব্বীরা আর বাক্য ব্যয় না করে ফিরে এলেন। তাদের ছেলেরাও পাঠশালে যেতে লাগল। কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রামময় রাষ্ট্র হয়ে গেল যে লক্ষণ মুচিনির গর্ভে জন্মালে কি হবে, ও মুচির ছেলে কখনোই নয়। মুচির ছেলের কখনো অত বুদ্ধি হয়? বাপের মৃত্যুতে লক্ষণ দুনিয়া অন্ধকার দেখলে। একে সে জাত ব্যবসা শেখেনি, বাপের এমন সংস্থানও নেই যে দুদিন বসে খাওয়া চলবে। মুকুন্দর কয়েক বিঘে জমি ছিল, জাত ব্যবসা ছাড়া সে ভাগে চাষও করত। বাপের মৃত্যুতে লক্ষণ নিজে চাষবাস শুরু করলে। সেই অল্প বয়সে সহায়হীন হয়েও দুঃখে সুখে সে নিজের সংসার একরকমে চালিয়ে নিয়ে চলেছিল, কারো কাছে হাত পাততে হয়নি। বাপের মৃত্যুতে পাঠশালায় যাওয়া বন্ধ করতে হলেও লেখাপড়ার চর্চা লক্ষণ কোনোদিনও ছাড়েনি। অবসর পেলেই সে তার গুরুমশাইয়ের কাছে গিয়ে বসত। তার কাছ থেকে নানা বিষয়ের বই নিয়ে সে বাড়িতে পড়ত। কোনো জায়গায় বুঝতে না পারলে রঘুনাথকে গিয়ে জিজ্ঞাসা করত। রঘুনাথ কলকাতা থেকে খানকয়েক দৈনিক কাগজ আনাতেন। ইদানিং চোখের জ্যোতি কমে আসায় তিনি রাত্রে আর পড়তে পারতেন না। লক্ষণ রোজ সন্ধেবেলা গুরুর বাড়ি গিয়ে তাকে কাগজগুলো পড়ে শুনিয়ে আসত। এই দুটি গুরু আর শিষ্যে, ব্রাহ্মণ আর মুচিতে এমন একটা বাঁধন কোথায় লেগে গিয়েছিল যেটা কোনোদিনই ছেড়েনি কিংবা আলগা হয়নি। রঘুনাথের মৃত্যুর দিন পর্যন্ত লক্ষণ সমানভাবে তার সেবা করেছিল। গ্রামে আরও কয়েক ঘর মুচি ও হাড়ির বাস ছিল। এরা জাত ব্যবসা ছাড়া সকলেই চাষবাস করত। লক্ষণ ছিল এদের মুরব্বী। কোনো বিপদে পড়লে অথবা কোনো কাজের জন্য পরামর্শ করতে হলে আগে তারা গ্রামের ভদ্রলোকদের শরণাপন্ন হতো। কিন্তু লক্ষণ মাতব্বর হয়ে ওঠার পর এরা পরামর্শের জন্য তার কাছেই যেত, এবং লক্ষণ তাদের জাত হয়ে তাদের মধ্যে থেকেই এমন যে একজন লায়েক হয়ে উঠেছে, সেজন্য মনে মনে গর্বও অনুভব করত। উপরি উপরি 2 বছর অজন্মা হওয়ার পর খাজনা আদায়ের আগে জমিদারের নায়েব যখন বলে দিলেন যে জমিদারের ছেলের বিয়ের জন্য এবার 4 আনা করে মাথর দিতে হবে, তখন লক্ষণের অনুগতরা এসে তাকে ধরে পড়ল। দাদা বাঁচাও, তুমি নায়েব মশাইকে বলে এবছরের খাজনাটা আমাদের রেহাই করিয়ে দাও। অজন্মা হওয়া সত্ত্বেও লক্ষণ জমিদারের খাজনাটা কোনো রকমে জোগাড় করে রেখেছিল। কিন্তু তার জাত ভাইরা বললে, তুমি যদি খাজনা দাও তাহলে আমাদের ওপর অত্যাচার হবে। নায়েব আমাদের জোত বেচে খাজনা আদায় করবে। তুমি আমাদের মুরব্বি হয়ে নায়েবকে গিয়ে বলো। কদিন ধরে পঞ্চায়েত বসবার পর একদিন বিকেলে লক্ষণ নায়েবের সঙ্গে দেখা করবার জন্য জমিদারি কাছারিতে গিয়ে উপস্থিত হল। নায়েব তাকে দেখে জিজ্ঞাসা করলেন, সংবাদ কি বাপু? আগে নায়েব মশাই, 2 বছর উপরি উপরি অজন্মা গিয়েছে, এবারও ফসল ভালো হয়নি। আপনি সবই তো জানেন। এবারে আমাদের খাজনাটা রেহাই দিতে আজ্ঞা হোক। হাসালে যে, ওদিকে জমিদার তাগাদা দিচ্ছেন খাজনা টাকা পাঠাও, মাথটের টাকা পাঠাও, আর এদিকে তোমরা বলছো খাজনা রেহাই দাও। ও সব হবে না। খাজনা যার যার দিয়ে যেতে বলো। হাঙ্গামা করো না, হাঙ্গামা করলে আমাদের সঙ্গে পেরে উঠবে না। আগে টাকা না থাকলে কোথা থেকে খাজনা দেব? পেটে খেয়ে তবে তো জমিদারের খাজনা। লক্ষণের কথা থামিয়ে দিয়ে নায়েব একটা হুঙ্কার ছেড়ে বললেন, চোপড়াও শোর, যত বড় মুখ তত বড় কথা। আগে উনি পেটে খাবেন তবে জমিদারকে খাজনা দেবেন। টাকা না থাকে হাল গরু বেচে খাজনা দাও। লক্ষণ হাত জোর করে বললে,
আগে এবছর হাল গরু বেচে খাজনা দিলে ভবিষ্যতে যে কোনো দিনই খাজনা দিতে পারবো না। লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন। মুচির সন্তানের এত বড় স্পর্ধা! তখনই তাকে জুতিয়ে সিধে করবার একটা দুর্দমনীয় ইচ্ছা তার শিরায় শিরায় লাফালাফি করতে লাগল। কিন্তু সদাশিব চৌধুরী নায়েবি করে চুল পাকিয়ে ফেলেছেন। জুতিয়ে সিধে করার আগে তিনি ভেবে দেখলেন যে লক্ষণ মুচির সন্তান হলেও লেখাপড়া জানা মুচি, তার উপরে প্রায় 150 ঘর প্রজা তার বিশেষ অনুগত। এক্ষেত্রে সদরে সংবাদ না দিয়ে এমন একজন মাতব্বর প্রজাকে সিধে করাটা যুক্তিসঙ্গত হবে না। রাগটা কোনো রকমে হজম করে ফেলে তিনি বললেন, খাজনা যদি দেবার ইচ্ছা না থাকে দিও না। কেমন করে খাজনা আদায় করতে হয় আমাদের তা জানা আছে। এই কথার ওপরে আর কিছু বলা বৃথা মনে করে লক্ষণ কাছারি থেকে ফিরে এসে সবাইকে জানিয়ে দিলে, খাজনা মাফ হবে না, যেমন করে পারো খাজনা দাও, হাল গরু বেচে খাজনা দাও। তোমাদের পেট ভরুক আর নাই ভরুক, জমিদারের পেট ভরানো চাই। বাড়িতে ফিরে এসে লক্ষণ ভাবতে বসল, কি করা যায়। এই যে কয়েক ঘর লোক আমারই মতো গরিব, তারা তাদের দুঃখে সহানুভূতি পাবে বলে আমাকে এসে ধরেছে, এর কি কিছুই করতে পারবো না? একে ঘরে অন্ন নাই, মহাজনের সুদ গুনে পেট ভরে খাওয়ার কথা বেচারীরা ভুলেই গিয়েছে। কিন্তু এবার অর্ধাসন সহ্য করে বলে কি অনশন সহ্য হবে? বছরে বছরে অজন্মা অনাবৃষ্টি লেগেই আছে। দেবতার সঙ্গে পাল্লা দিয়ে এই যে গরিবরা বুকে রক্ত জল করে পাথরের মতন মাটি চষে শস্য ফলায়, তাদের পেট কি কখনো ভরবে না? এর কি কোনো উপায় নেই? গরিব, তারা যে গরিব, তারা যে অভিশপ্ত। জন্মের সঙ্গেই ঈশ্বর তাদের কপালে অভিসম্পাতের টিকা পরিয়ে দিয়েছেন। ভেবে সে কিছুই ঠিক করতে পারছিল না, তার মাথা ঘুরতে লাগল। লক্ষণের ছেলে উদ্ধব কোথা থেকে খেলা করে বাড়িতে ফিরে এসে বাপকে বিষণ্ণ মুখে দরজার কাছে বসে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে গেল। খানিকক্ষণ বাপের মুখের দিকে চেয়ে থেকে সে বললে, তামাক দেব বাবা? লক্ষণ কোনো কথা না বলে ছেলের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইল। অস্ত অচলের শিখরে তখন মহা সমারোহে দিনের চিতা জ্বলে উঠেছিল। সেই অগ্নিশিখার জ্বালাময়ী স্পর্শে সমস্ত আকাশটা ঝলসে লাল হয়ে এই শ্যাম ধরনীর শীতল পরশ পাবার জন্য উন্মুখ হয়ে থরথর করে কাঁপছিল। সে ছেলের মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে অবহেলায় একবার আকাশের দিকে চেয়ে আবার তাকে দেখতে লাগল। ওরে আমার পাগলা ছেলে, ওরে আমার বংশের দুলাল, এই গরিবের ঘরে কেন এসেছিস বাবা? গরিবের কি দুঃখ তা তো তুই জানিস না। এই রক্ত মাংসের শরীরে খিদের যন্ত্রণা যে কি যন্ত্রণা তা তুই এখনো বুঝিসনি, কিন্তু তোকে বুঝতেই হবে, একদিন বুঝতেই হবে, কিছুতেই নিস্তার নেই। উদ্ধব বাপের অশ্রু সজল চোখ দেখে আরও কাছে এসে জিজ্ঞাসা করলে, কি হয়েছে বাবা? লক্ষণের স্ত্রী বেঁচে নেই। সংসারে সে, তার মা ও একমাত্র ছেলে উদ্ধব। উদ্ধবকে বছরখানেকে রেখে তার স্ত্রী মারা যায়। তার ঠাকুরমাকেই সে মা বলে জানত। তাদের ঘরে 9-10 বছরের ছেলে সংসারের ও বাইরের অনেক কাজই করে, কিন্তু লক্ষণ তাকে কিছু করতে দিত না। গরিবের ছেলে বেঁচে থাকলে সারাটা জীবনই তো খেটে মরতে হবে। তবুও শেষ জীবনে কর্মক্লান্ত সন্ধ্যাবেলায় অতীতের কথা মনে করে দুর্বিষহ জীবনের কয়েকটা মুহূর্ত সুখে ভরে উঠবে, এই আশায় সে উদ্ধবকে এখনো কাজে লাগায়নি। এই স্মৃতি জপ করা গরিবের জীবনে যে কত বড় বিলাসিতা তা লক্ষণ ভালো করেই জানত। উদ্ধব কাছে এলে লক্ষণ তাকে বললে, এইখানে বস, মনটা বড় খারাপ হয়ে গেছে বাবা, তাই চুপ করে বসে আছি।
তুমি নায়েব মশাইয়ের কাছে গিয়েছিলে বাবা? হ্যাঁ, কিন্তু কিছুই হলো না। তিনি বলে দিলেন খাজনা সবাইকে দিতেই হবে, খাজনা জমিদার মাফ করবে না। উদ্ধব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললে, জমিদারের তো অনেক টাকা আছে বাবা, এইবারটি খাজনা মাফ করতে পারে না। লক্ষিন্দর কাকা বলছিল তার ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই। পারে না রে, পারে না। আমাদের কাছ থেকে টাকা নিয়েই তবে না তার অনেক টাকা। সে তো আর আমাদের মতন গতর খাটিয়ে টাকা রোজগার করে না। উদ্ধব তার শিশু যুক্তিতে এ কথার কোনো উত্তর খুঁজে না পেয়ে বাপের পাশে আরও ঘেঁষে চুপটি করে বসে রইল। তাদের চারিদিকে সন্ধ্যার অন্ধকার ক্রমেই ঘনিয়ে উঠতে লাগল। লক্ষণ তখনও ভাবছিল কি করি। উদ্ধব হঠাৎ বললে, একবার বাবুদের গিয়ে বলো না বাবা, তাদের তো অনেক টাকা আছে। লক্ষণের মনে অনেকক্ষণ থেকে এই কথাটা উঁকি মারছিল। নায়েব তো চাকর মাত্র, জমিদার ইচ্ছা করলে সবই করতে পারেন। উদ্ধবের মুখে কথাটা শুনে সে আর কোনো জবাব না দিয়ে তাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। পরদিন সকালে লক্ষণ সবাইকে জানালে যে সে একবার জমিদারের সঙ্গে দেখা করবে, মিনতি করে বলে দেখবে, তাতে যদি কোনো ফল না হয় তাহলে কেউ 1 পয়সা খাজনা কিংবা মাথর দেব না, প্রাণ থাকতে নয়। এতে তোমরা রাজি আছো? সবার সম্মতি নিয়ে লক্ষণ সেই দিনই জমিদারের সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে কলকাতায় চলে গেল। কলকাতায় গিয়ে বাবুর সাক্ষাৎ পাওয়া যে বিশেষ সোজা ব্যাপার নয়, সেটা লক্ষণের আগেই জানা ছিল। বাবুর কর্মচারীরা তার কলকাতায় আসার কারণ জানতে পারলে বাবুর সঙ্গে হয়তো দেখা নাও হতে পারে। এই ভেবে সে জমিদারের নাপিতের সঙ্গে ভাবসাব করে সকালবেলা তার সঙ্গে বৈঠকখানায় গিয়ে হাজির হল। জমিদার রায় প্রদ্যুম্ন প্রকাশ অধিকারী সাহেব তখন সবেমাত্র ঘুম থেকে উঠে নিচের ঘরে এসে বসেছেন। রক্তচক্ষু তখনও স্বাভাবিক রং ফিরিয়ে পায়নি। লক্ষণ গিয়ে একেবারে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোড় করে দাঁড়াল। জমিদার একবার মুখ তুলে তার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কে, কি চাও তুমি? লক্ষণ হাত জোড় করে বললে, আগে আমি আপনাদেরই আশ্রিত একজন প্রজা, আমার নাম লক্ষণচন্দ্র দাস। জমিদার সবে কাল যাদবপুর তালুকের নায়েবের কাছ থেকে চিঠি পেয়েছিলেন যে বিষ্ণুগ্রামের লক্ষণ দাস নামে একজন মাতব্বর প্রজা বিদ্রোহী হয়েছে। নায়েব এ বিষয়ে কি কর্তব্য তার পরামর্শ চেয়েছিল। তিনি পত্রবার তাকে জানিয়েছেন যে বিদ্রোহীকে যেমন করে পারো শায়েস্তা করো, না হলে অন্য প্রজারাও খাজনা বন্ধ করবে। লক্ষণের নাম শুনে জমিদার রক্তনেত্রে তার দিকে চেয়ে বললেন, তোমার নাম লক্ষণ মুচি? তুমি খাজনা দেব না বলেছ? লক্ষণ বললে, আগে খাজনা দেব না এমন কথা কি আমরা বলতে পারি? 2 বছর উপরি উপরি অজন্মা হয়েছে, কিন্তু আমরা ধার করে খাজনা জুগিয়েছি। এবার মহাজনও টাকা দিতে চায় না, আর বীজ ধানও নেই যে বেচে টাকা দেব। এ বছরের মতো খাজনাটা মাফ করে দিতে আজ্ঞা হয়। ভগবান আপনার। জমিদার ধমক দিয়ে বলে উঠলেন, দেখো, ছোট লোকের মুখে লম্বা লম্বা কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। উনি বলবেন তবে ভগবান আমার মঙ্গল করবেন, আস্পর্ধা দেখো না। লক্ষণ ক্ষুব্ধ স্বরে বললে, আমরা ছোট লোক, আপনাদের মর্যাদা রেখে কথা বলতে জানি না, মাফ করবেন। তারপর কি বলতে চাও? খাজনা টাজনা দেবে? হুজুর, এবারের মতো আমাদের মাফ করুন। মাফ হবে না বাপু, খাজনা আর মাথর দিয়ে দাও, সরকার তো আমায় মাফ করবে না। আগে খাজনা কোথা থেকে দেব? টাকা দূরের কথা, 1 মুঠো ধান যে কারো ঘরে নেই। খাজনা না দিলে বাস তুলতে হবে, জেনে রেখো। লক্ষণ আর সহ্য করতে পারছিল না। অনেক কথা তার বলবার ইচ্ছা হতে লাগলো, কিন্তু গ্রামের সেই ক্ষুধাতুর বন্ধুদের মিনতি ভরা মুখগুলো মনে করে সে নিজেকে কোনো রকমে সম্বরণ করে শেষে বলে ফেললে,
হুজুর 10 বছর হলো এই তালুক কিনেছেন, আর আমরা 10 পুরুষ ধরে এই গ্রামে বাস করছি। আমাদের ভিটে ছাড়া করলে আপনাদের অকল্যাণ হবে। লক্ষণের কথা শুনে জমিদারবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি হাঁক ছাড়লেন, তবে রে, কে আছিস? 50 জুতো গুনে মেরে একে বাড়ি থেকে বের করে দে। তখনই কয়েকজন দারোয়ান এসে লক্ষণকে মারতে মারতে বাড়ি থেকে বার করে দিলে। রাস্তায় এসে লক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়ালো। এতটা যে হবে তা সে ধারণায় আনতে পারেনি। রাগে, দুঃখে, অপমানে, ক্ষোভে কাঁপতে কাঁপতে সে স্টেশনের দিকে এগিয়ে চলল। পথ চলতে চলতে ভাবতে লাগলো যে সে কি এমন কথা বলেছে যার জন্য তাকে জুতো মেরে এমন করে তাড়িয়ে দেওয়া হলো। এর কি কোনো প্রতিবিধান নাই? কি প্রতিবিধান হবে? ধনী যে সে যুগ যুগ ধরে গরিবকে এমনভাবেই জুতো মেরে আসছে। গরিবকে দলন করার প্রবৃত্তি যে তার মজ্জাগত হয়ে গিয়েছে। মানুষের প্রতি মানুষের এই যে অস্বাভাবিক ব্যবহার, এ কি বিধাতারই নিয়ম? দারুণ বিধাতা, নিষ্ঠুর বিধাতা। বাড়ি ফিরে গিয়ে দেখব যে অসহায় বন্ধুরা আমার আশায় পথ চেয়ে বসে আছে। আমাকে দেখে আশায় তাদের অন্তর উৎফুল্ল হয়ে উঠবে। তাদের গিয়ে কি বলবো? লক্ষণ যখন গ্রামে ফিরে এলো তখনও সন্ধ্যা হতে অনেক দেরি। সে উদ্ধবকে ডেকে বললে, তোর লক্ষিন্দর কাকাকে বলে আয় আমি ফিরে এসেছি। আজ সন্ধেবেলা আমাদের বাড়ির সামনের মাঠে পঞ্চায়েত বসবে। সে সবাইকে যেন খবর দিয়ে এখানে নিয়ে আসে। লক্ষণের মা জিজ্ঞেস করলে, জমিদার বাড়িতে গিয়ে কিছু সুবিধে করতে পারলি বাবা? কিছুই হলো না মা, তারা আমাকে মেরে অপমান করে তাড়িয়ে দিলে। বৃদ্ধা পুত্রের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললে, তারা বড় লোক, তাদের সঙ্গে কি ঝগড়া করে পারবি বাবা? ঝগড়া করে পারবো না, কিন্তু টাকা না থাকলে দেব কোথা থেকে? নে তুই এখন নে, খেয়ে নে। কাল সারাদিন নায়েব কাছারি থেকে 2বার পেয়াদা এসেছিল ডাকতে। লক্ষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললে, আর নায়েব কাছারি, খাজনার জন্য যে কটা টাকা রেখেছিলুম, কলকাতায় যেতে আসতেই তো তার অর্ধেক খরচ হয়ে গেল। এখন কেটে ফেললেও আর 1টি পয়সা বেরুবে না। লক্ষণের মা তাকে তাড়া দিয়ে বললে, যা তুই নাইতে যা, আমি ভাত চড়িয়ে দিয়েছি। সন্ধ্যের পর লক্ষণের বাড়ির সামনে মাঠের ওপর দলে দলে লোক এসে জুটতে লাগলো। পঞ্চায়েতের খবর সদাশিব চৌধুরীর কানে সন্ধ্যের আগেই গিয়ে পৌঁছেছিল। তিনি 10-12 জন পাইক পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা ফিরে এসে খবর দিলে যে সেখানে প্রায় 200 লোক জমায়েত হয়েছে। 2-10 জন পাইকের কর্ম নয়, তাতে ঘায়েল হবার সম্ভাবনা আছে। সংবাদ দিয়ে নায়েব তাদের নিজের কাজে যেতে বলে নিশ্চিন্ত মনে ঘরে গিয়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার তখন বেশ নিবিড় হয়ে এসেছে। লক্ষণের চালা বাড়ির সামনে মাটির ওপর সব লোক বসে গিয়েছে। অন্ধকারে কিছুই দেখা যায় না। কেউ মাথা নাড়লে তবে বুঝতে পারা যায় যে লোক আছে। লক্ষণ ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়ে সবাইকে সম্বোধন করে বললে, বন্ধু সব, একটা কথা জানাবার জন্য তোমাদের আজ এখানে ডেকেছি। অনেকগুলো গলা একসঙ্গে চেঁচিয়ে উঠল, বলো, তোমার কথাই আমরা শুনব, আমরা আর কাউকে জানি না। লক্ষণ বললে, সবার আগে তোমাদের জানিয়ে রাখি, আমি যে জন্য কলকাতায় গিয়েছিলুম সে কাজ করে আসতে পারিনি। জমিদার বলে দিয়েছেন খাজনা দিতেই হবে, না দিলে বাস তুলতে হবে। তার ওপর জমিদার আমায় জুতো মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললে? জুতো মেরেছে? একজন লোক দাঁড়িয়ে উঠে বললে, জুতো মেরেছে? জুতো মারার কথা শুনে সবার মধ্যে একটা চাঞ্চল্যের সাড়া পড়ে গেল। কেউ বলতে লাগলো, গরিব বলে জুতো মারবে? কেউ বললে, আস্পর্ধা দেখেছ? দেখতে দেখতে সবাই উত্তেজিত হয়ে তৃণাসন ছেড়ে উঠে পড়ল। সকলের মুখে এক কথা, কিছুতেই খাজনা দেব না।
হঠাৎ তাদের সকলের গলা ছাপিয়ে লক্ষণের গলা উঠল। শান্ত হও, মিথ্যে আস্ফালন করো না। লক্ষণের কথা শুনে আবার তারা বসে পড়ল। সভাক্ষেত্র আবার নীরব। লক্ষণ বললে, ভাই সব, আমরা গরিব, আমাদের দুবেলা পেট ভরে অন্ন জোটে না। অন্ধকারের বুক চিরে সহস্র বৎসরের ক্ষুধা করুণ স্বরে আর্তনাদ করে উঠল। গরিব ভাই, আমরা বড় গরিব, পেট ভরে খেতে পাই না আমরা। লক্ষণ বলতে লাগল, চুপ করো, আগে আমার কথা শেষ হতে দাও। আমরা গরিব বটে, কিন্তু একবার ভেবে দেখো, আমরাই পৃথিবীর সমস্ত লোককে লালন পালন করছি। মানুষের জ্ঞান হবার আগেই আমরা তাদের আনন্দের জন্য খেলনা তৈরি করে রাখি, তাদের সুখের জন্য দোলনা তৈরি করে দিই। নিজের ছেলে ফেলে রেখে ধনীর ছেলেকে আমরা বুকে করে মানুষ করি। আমরা প্রাণপণ যত্নে খাবার তৈরি করে নিজে অনাহারে থেকে তাদের মুখের কাছে আমাদের অন্ন ধরে দিই। সমস্ত জীবন ধরেই তাদের বিলাসের সামগ্রী জুগিয়ে চলি। তারা মরে গেলে আমরা গরিবরাই তাদের শ্মশানে মুর্দা ফরাসের কাজ করি। আমরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এইভাবে সেবা করে চলেছি। এর বিনিময়ে আমরা ধনীর কাছ থেকে দাম পাই বটে, কিন্তু আমরা যে বিশ্বস্ততার সঙ্গে যুগ যুগ ধরে তাদের ষোড়শোপচারে পুজো করে আসছি, তার পুরস্কার আমরা কি পেয়েছি তাদের কাছ থেকে? অন্ধকারের মধ্যে থেকে কে একজন লাফিয়ে উঠে বললে, জুতো, তার বদলে জমিদার তোমায় জুতো মেরেছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে লক্ষণ বললে, ঠিক বলেছ ভাই, আমাকে জুতো মেরে জমিদার সমস্ত গরিবকে জুতো মেরেছে। প্রাণদাতা অন্নদাতাদের প্রতি সেইভাবে তার কৃতজ্ঞতা দেখিয়েছে। কিন্তু আর আমরা সইব না, না আর সহ্য করব না। জমিদার বলেছে খাজনা দিতেই হবে, নায়েব বলেছে মাথর না দিলে মাথা যাবে। আমরা মাথাই দেব। হ্যাঁ, আমরা মাথাই দেব, মাথর দেব না। টাকা না থাকলে কোথা থেকে দেব? পেটে খেতে পাচ্ছি না, খাজনা দেব কোথা থেকে? সেদিনকার পঞ্চায়েতে ঠিক হয়ে গেল খাজনা কেউ দেবে না। পরদিন সকালে লক্ষণ কাজে বেরুচ্ছে, এমন সময় কাছারি থেকে দুজন পাইক এসে লক্ষণকে ডেকে নিয়ে গেল। নায়েব আগেই জমিদারের কাছ থেকে হুকুম পেয়ে ঠিক হয়ে বসেছিলেন, তার উপর লক্ষণ যে তাকে অবজ্ঞা করে জমিদারের কাছে গিয়েছিল ও সেখান থেকে ফিরে এসে পঞ্চায়েত করেছিল, এ সমস্ত সংবাদই তিনি পেয়েছিলেন। লক্ষণ আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, কি পঞ্চায়েতে কি ঠিক হলো? খাজনা দেবে? লক্ষণ ধীরভাবে বললে, আগে খাজনা দেবার শক্তি আমাদের নেই, সে কথা তো আগেই জানিয়েছি। নায়েব তাকে কোনো কথা না বলে হাঁক দিলেন, পদারত। ডাক শুনে দু তিনজন যমদূতের মতো হিন্দুস্থানি এসে লক্ষণকে ঘিরে দাঁড়ালো। নায়েব বললেন, লে যাও ইসকো। হুকুম পাওয়া মাত্র তারা লক্ষণকে ধরে নিয়ে গেল। কয়েক মিনিট পরেই তার আর্তনাদে কাছারি বাড়ি ঝনঝনিয়ে উঠল। বাবা গো, মেরে ফেললে! দেখতে দেখতে হাড়িপাড়ায় ও মুচিপাড়ায় খবর উঠে গেল যে জমিদারের পাইক এসে লক্ষণকে ধরে নিয়ে গেছে, আর তার উপরে অমানসিক অত্যাচার হচ্ছে। খবর পেয়ে উদ্ধব ছুটে কাছারি বাড়ি গেল। একটু দাঁড়িয়ে থাকতে না থাকতেই সে বাপের আওয়াজ পেলে। সে ছুটে বাড়ি এসে তার ঠাকুরমাকে বললে, মা, জমিদারের লোকেরা বাবাকে মেরে ফেললে। লক্ষণের লোকেরা অসহায়ের মতো চারিদিকে ছুটোছুটি করে বেড়াতে লাগল। কি করবে, কি করলে লক্ষণকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারা যায়, কেউ স্থির করতে পারলে না। লক্ষণের মাকে নানা লোকে নানা কথা বলে যেতে লাগলো। কেউ বললে তাকে খুন করে মহানন্দায় ভাসিয়ে দেবে, কেউ বা বললে জমিদারের সঙ্গে কি এঁটে ওঠা যায়। লক্ষণের মা এই ৮০ বছর ধরে একটা দুটো করে পয়সা জমিয়ে ১৭টা টাকা জমিয়েছিল। বৃদ্ধা বিকেল নাগাদ টাকা সমেত সিঁদুর চুপড়িখানা নিয়ে ছুটে গিয়ে সদাশিব চৌধুরীর পায়ে ধরে দিয়ে কেঁদে পড়ল, নায়েব মশাই, এই টাকা নিয়ে আমার নখেকে ছেড়ে দাও,
আর যা পাওনা থাকবে আমি বৌমার টাকা বিক্রি করে শোধ করে দেব। নায়েব গম্ভীরভাবে টাকা গুনে দেখলেন যে চুপড়িতে 17টি টাকা আছে। নীতি, খাজনা, মাথোট, জরিমানা ইত্যাদি হিসাবে সব কটি টাকা নিয়ে লক্ষণকে ছেড়ে দিতে হুকুম দিলেন। বৃদ্ধা আজন্ম সঞ্চিত টাকাগুলোর বদলে ছেলেকে ফিরে পেয়ে কাঁপতে কাঁপতে তাকে বুকে জড়িয়ে ধরলে। লক্ষণকে যখন ছেড়ে দেওয়া হলো তখন সে আর দাঁড়াতে পারছে না। প্রহারে সমস্ত অঙ্গ জর্জরিত, বেদনায় পা থেকে মাথা পর্যন্ত কনকন করছে। কোনো রকমে সে বৃদ্ধা জননী ও উদ্ধবের ওপর ভর দিয়ে বাড়ি এসে বিছানায় শুয়ে পড়ল। তখনও সন্ধ্যা হয়নি, বাইরে একটু আলো আছে। লক্ষণের ঘরের মধ্যে একটু একটু করে সন্ধ্যার আবছায়া ঘনিয়ে উঠছিল। মূর্ছিতপ্রায় বাপের মাথায় উদ্ধব জলপটি লাগিয়ে দিয়ে তাকে ধীরে ধীরে বাতাস করছিল আর ভাবছিল। কত কথাই ভাবছিল, তার কিছু ঠিক ঠিকানা নাই। লক্ষণের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ঘুমন্ত মনে করে সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে একেবারে নায়েবের কাছারির দিকে ছুটল। কাছারির কাজ তখন শেষ হয়ে গিয়েছে। নায়েব ও আরও 2-3 কর্মচারী নিয়মমতো সান্ধ্য রসায়ন পান করে মেজাজটা একটু প্রফুল্ল করবার চেষ্টা করছেন। সদাশিবের মেজাজ আজ ভারী খুশি। লক্ষণ শায়েস্তা হয়েছে, এখন আর কেউ খাজনা ফেলে রাখতে সাহস করবে না, এই ভেবে। এমন সময় উদ্ধব সেখানে গিয়ে হাজির হলো। নায়েব তাকে দেখে একটু হেসে বললেন, কে রে, কি চাস সেখানে? উদ্ধব উদ্ধত সুরে বললে, তোমরা আমার বাবাকে মেরেছ কেন? নায়েব চক্ষু বিস্ফারিত করে জিজ্ঞাসা করলেন, কে রে তুই, লক্ষণ মুচির ছেলে না? হ্যাঁ, তোমরা আমার মাকে ফাঁকি দিয়ে টাকা চুরি করেছ, চোর কোথাকার। তবে রে, বলে নায়েব টলতে টলতে উঠে এসে উদ্ধবের গালে এক চড় কষিয়ে দিলে। উদ্ধব ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেল। কাছেই তামাক সাজবার জন্য আগুন ভরা একটা মালসা ছিল। উদ্ধব উঠেই সেই মালসাটা তুলে নায়েবকে লক্ষ্য করে ছুঁড়ে মারলে। মালসা নায়েবের গায়ে পড়ল না বটে, কিন্তু দপ্তরের ফরাসের ওপর আগুন পড়তেই সেখানে একটা হইচই বেঁধে গেল। সামাল সামাল! দারোয়ান চাকর চারদিক থেকে বেরিয়ে উদ্ধবকে ধরে ফেললে। তারপর তার উপরে কিল, লাথি, শেষে মূর্ছিতপ্রায় উদ্ধবকে টেনে নিয়ে গিয়ে তারা কাছারি বাড়ির বাইরে ফেলে দিলে। বাইরে বেরিয়ে 2-1 পা যেতে না যেতেই সে অজ্ঞান হয়ে একটা ঝোপের পাশে পড়ে গেল। উদ্ধবের যখন জ্ঞান হলো তখন অন্ধকার, চারিদিকে গাঢ় অন্ধকার। নিশিথিনী হাজার পাঁজর পায়ে দিয়ে পৃথিবী দাপিয়ে ছুটে চলেছে, ঝম ঝম ঝম। উদ্ধব কোনো রকমে নিজের দেহটাকে টেনে নিয়ে সেই ঝিল্লি মুখরিত বনপথ দিয়ে বাড়ি ফিরে চলল। মুচির ছেলে, গরিবের ছেলে। বাড়ির দরজা খোলা ছিল। সে দেয়ালে ভর দিয়ে কোনো রকমে লক্ষণের ঘরের মধ্যে গিয়ে ঢুকল। এমনিতেই সে চোখে দেখতে পাচ্ছিল না, তার উপরে ঘরের মধ্যে গাঢ় অন্ধকার। তার মনে হতে লাগল বাইরের যত অন্ধকার যেন তার সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা হাত বাপের বুকের ওপর রেখে ডাকলে, বাবা। ঘুমন্ত লক্ষণ চমকে উঠে তার 2খানা আহত হাত দিয়ে উদ্ধবের হাতখানা চেপে ধরে বললে, কে উদ্ধব, কোথায় গিয়েছিলি বাবা? উদ্ধবের গলাটা কে যেন 2 হাতে চেপে ধরতে লাগল। অশ্রু বিজড়িত কণ্ঠে সে বললে, ওরা আমায় মেরেছে বাবা, বড্ড মেরেছে। লক্ষণ উদ্ধবকে পাশ থেকে তুলে নিয়ে বুকে চেপে ধরে তার জ্বরতপ্ত দেহ দিয়ে পুত্রের বেদনা শুষে নিতে লাগল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।